গল্পের গোয়েন্দা হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে। আজ আমার গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রত্নগর্ভা। আজ থাকলো প্রথম পর্ব। আজ সকাল থেকেই ঝিরঝিরিয়ে বৃষ্টি এক আকাশ মেঘ থেকে ঝরেই চলেছে। এরকম দিনে বাইরে বেরোতে কারই বা ভালো লাগে। অর্জুন নিজের বিছানায় শুয়েছিল চুপচাপ। এখন দুপুর, জানালার বাইরে মরা আলো। কবিরা হয়তো একেই বাদলের দিন বলে সুন্দর লাইন লেখেন, কিন্তু আজ অর্জুনের মাটিতে পা রাখতে একটু ইচ্ছে করছিল না। দুপুরের খাওয়ার পর ঘুমের অভ্যেস ওর কোনো কালেই নেই বলেই এখন ঘুমটাই যা আসছিল না। এই সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যাঁ, এই বাড়িতে টেলিফোন এসেছে মাস তিনেক। জলপাইগুড়িতে এখন অনেক বাড়িতেই ফোন। দরখাস্ত করতেই কর্তৃপক্ষ খাতির করে বসিয়ে দিয়ে গেছেন যন্ত্রটা। ওটা আসায় লাভ হয়েছে অনেক, আবার বাজে ফোনও আসছে বিস্তর। অর্জুন টেলিফোনটার দিকে তাকালো। এর মধ্যে 4 বার আওয়াজ করেছে যন্ত্রটা। বিছানা ছেড়ে ওঠার আলস্যটাকে সরাতে সরাতে সে মায়ের গলা শুনতে পেল। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? অর্জুন উঠল, রিসিভার তুলে গম্ভীর গলায় বলল, হ্যালো। ভদ্রলোক প্রথমে নম্বর যাচাই করলেন, তারপর বললেন, আমি শুনেছি তোমার বয়স খুবই কম। আমার বয়স 85। তাই তুমি বলছি। তুমি কি এখন খুব ব্যস্ত? আপনি কে বলছেন? আমার নাম বিজন বিহারী ঘোষ। শিল্প সমিতি পাড়ায় থাকি। বাড়ির নাম সারদাময়ী। যে কোনো লোককে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। তুমি একবার আসতে পারবে ভাই? বৃদ্ধের গলায় একটা আকুতি ফুটে উঠল। কিন্তু মুশকিল হলো, বেশিরভাগ মানুষ অপ্রয়োজনকেও প্রয়োজন বলে ভাবতে ভালোবাসে। অর্জুন জিজ্ঞেস করল, এরকম আবহাওয়া যেতে বলছেন, প্রয়োজনটা কি খুব জরুরি? হ্যাঁ ভাই, আজ এ বাড়িতে আমার নিজস্ব চাকর ছাড়া কেউ নেই। সবাই গিয়েছে শিলিগুড়িতে। এরকম আবহাওয়ায় ফিরে আসবে বলে মনে হয় না। তোমার সঙ্গে কথা বলার এই সুবর্ণ সুযোগ। আপনি আপনার বাড়ির লোকেদের এড়িয়ে আমার সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা গোপন রাখতে চাই। বেশ, আমি আসছি। রিসিভার নামিয়ে রাখা মাত্র মায়ের গলা পাওয়া গেল। এমন দিনে বেরোচ্ছিস? কি করব, ভদ্রলোকের জরুরি দরকার। 85 বছর বয়স। ও বাবা। মা পাশ ফিরলেন। বাড়িতে টেলিফোন এসে এই ঝামেলা করলো। আগে কষ্ট করে আসতে হতো, এখন নম্বর ঘুরিয়ে কথা বলে নিলেই হলো। মা চলে গেলেন। জলপাইগুড়ি শহরের বেশিরভাগ জায়গায় বৃষ্টিতে জল জমে না, কিন্তু কাদা প্যাচপ্যাচ করে। আপাদমস্তক বর্ষাতিতে মুড়ে নিয়ে অর্জুন তার লাল বাইকটা বের করলো। পায়ে কাদা লাগাবার বিন্দুমাত্র বাসনা নেই তার। কদমতলা থেকে শিল্প সমিতি পাড়া আর কত দূর, রাস্তা ফাঁকা। মাঝে মাঝে 2-1টা রিক্সা ঠেকে ঢুকে টেনে নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালারা, ভিজে কাক হয়ে। শিল্প সমিতি পাড়ায় পৌঁছে বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। বিজন বিহারী ঘোষ অবস্থাপন্ন মানুষ। দোতলা বাড়িটা বিশাল। সামনে পাঁচিল ঘেরা বাগান। গেটের গায়ে সাদা পাথরের উপর লেখা সারদাময়ী। গেট বন্ধ। চুপচুপ বৃষ্টিতে বোঝাই যাচ্ছে না বাড়িতে মানুষ আছে কিনা। অর্জুন 2 বার বাইকের হর্ন বাজালো, কোনো সাড়া নেই। দ্বিতীয়বার বাজানোর সময় গেট খুলে একজন প্রৌঢ় ভিত্তগোছের লোক ছাতা মাথায় ওর দিকে তাকালো। অর্জুন তাকে বলল, আমার নাম অর্জুন। বিজন বিহারী বাবু একটু আগে আমাকে ফোন করেছিলেন। আসুন, বড়বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। নিচের তলায় বর্ষাতি খুলে রেখে সে ভৃত্যটিকে অনুসরণ করে দোতলায় উঠে এলো। বেশ সাজানো গোছানো বাড়ি, কোথাও একটুও অপরিষ্কার হয়ে নেই। একটি ঘরের দরজায় দাঁড়িয়ে লোকটা বলল, বাবু, উনি এসেছেন। এসো ভাই, ঘরে এসো।
উদ্যত্ত কণ্ঠ কানে আসা মাত্র অর্জুন পা বাড়ালো। গলার স্বর শুনে যে চেহারা কল্পনা করেছিল অর্জুন, বাস্তবে তার কোনো মিল নেই। সাদা ধবধবে বিছানায় যে মানুষটি বসে আছেন, তার বয়স মুখে চোখে স্পষ্ট, কিন্তু এই রোগা মানুষটির বুকের নিচে একটি চাদর আড়াল করা রয়েছে, যার তলার দিকে খুবই শীর্ণ পায়ের আদল। তোমার বয়স অল্প বলে শুনেছিলাম, কিন্তু এত অল্প কল্পনা করিনি। তুমি অর্জুন তো? ভদ্রলোকের গলার স্বর খুবই জোরালো। ওই শরীর থেকে এরকম গলা কি করে বেরিয়ে আসছে সেটাও বিস্ময়ের। অর্জুন মাথা নেড়ে হ্যাঁ বলল। বসো, তুমি ওই চেয়ার টেনে নিয়ে বসো। আসলে কি জানো, আজকাল অল্প বয়সীরা কেউ কিছু করে না বলে আমরা তাদের আন্ডার এস্টিমেট করতে শুরু করেছি। কি খাবে বলো? বিজন বিহারী বাবুকে এখন বেশ আন্তরিক বলে মনে হচ্ছিল অর্জুনের। এই সময় আমি কিছু খাই না। অর্জুন চেয়ারে বসল। বেশ, বাবা নিচে গিয়ে দাঁড়া। এ সময় কেউ যেন আমার ঘরে না আসে। দরজায় দাঁড়ানো ভৃত্যটিকে হুকুম করতেই সে দ্রুত সরে গেল। বিজন বিহারী বললেন, অবশ্য কারো আসার সম্ভাবনা খুবই কম, বাড়ি এখন খালি। কথাটা টেলিফোনেও বলেছিলেন তিনি। অর্জুন দেখছিল ঘরের একটা দেওয়ালে পরপর অনেক অয়েল পেন্টিং টাঙানো। বিজন বিহারী সেটা লক্ষ্য করে বললেন, একদম ডান দিকে আমার পিতামহ নুটু বিহারী, তার পাশে পিতামহী আশালতা, 3 নম্বর আমার পিতা পবন বিহারী, পাশে মাতা শ্যামা সুন্দরী, মাঝখানের জায়গাটা আমার জন্য এখনো ফাঁকা। শেষ ছবি আমার স্ত্রী সরস্বতীর। ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে অস্বস্তি হলো অর্জুনের। দাদু দিদিমা বাবা মায়ের ছবি তিনি টাঙাতেই পারেন, মৃতা স্ত্রীর আগে নিজের জন্য জায়গা রেখে দেওয়াটা বেশ অস্বস্তিকর। সেটা বুঝে বিজন বিহারী বললেন, আমার ছবি আমি আঁকিয়ে রেখেছি, কাপড়ে মুড়ে খাটের তলায় রাখা আছে, কিন্তু না মরা পর্যন্ত ছেলেরা টাঙাতে পারছে না রে। বলে শব্দ করে হাসলেন। আপনি আমাকে কোনো কাজের ভার দেবেন? অর্জুন জিজ্ঞেস করল। হ্যাঁ, তোমার নাম ডাক হয়েছে শুনেছি। আমাকে যিনি চিকিৎসা করেন সেই ডক্টর সান্যালও তোমার কথা বলেছেন। তুমি তো বিদেশেও গিয়েছো। আগে হ্যাঁ, খুব ভালো। আগে আমার কথা বলি তোমাকে। এই জলপাইগুড়ি শহরে আমার পিতা পবন বিহারী ভাগ্যান্বেষণে এসেছিলেন 1899 সালে। তখন তিনি 19 বছরের যুবক। আমাদের পৈতৃক বাড়ি ঢাকার কাছে কালীগঞ্জে। ভাগ্যান্বেষণে আসার কারণ অর্থাভাব নয়। পিতামহ নটু বিহারী খুবই বিত্তবান মানুষ ছিলেন। জমিজমা ছাড়াও তার নানা ব্যবসা ছিল, কিন্তু সে সবই তিনি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। পিতামহরা 2 ভাই। ছোটজন একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ। তিনি কোনো কাজ করতেন না, দাদার কাছে প্রয়োজন হলেই হাত পাততেন। তার 2 ছেলেও একই ধাত পেয়েছিল। ফলে আমার পিতা অনুমান করেছিলেন যে ভবিষ্যতে গোল বাঁধবে। তিনি পিতামহের অনুমতি নিয়েই এখানে চলে আসেন। তখন ডুয়ার্সে চা শিল্পের পত্তন হয়েছে। ব্যবসা কেমন হবে তা কেউ সঠিক অনুমান করতে পারছেন না। পিতামহের কাছে ঋণ নিয়ে পিতা একটি চা বাগানের পত্তন করেন। নিজের মায়ের নামে নাম রাখলেন আশালতা। পিতামহ চায়ের ব্যবসা বুঝতেন না, কিন্তু পিতা নিরুৎসাহ করেননি। প্রথম দিকে তিনি যে নিয়মিত পিতাকে অর্থ সাহায্য করেছেন তার প্রমাণ আমি পেয়েছি। তরুণ বয়সে আমিও পিতার ব্যবসায় যুক্ত হই। তখনও পিতামহ জীবিত। যাতায়াতের অসুবিধা থাকা সত্ত্বেও আমি ছাত্রাবস্থাতে প্রতি বছরই কালীগঞ্জে যেতাম। পিতামহ স্নেহ করতেন খুব। পিতার ব্যবসার উন্নতির খবর পেয়ে খুশি হতেন। আমি চাইতাম তিনি জলপাইগুড়িতে চলে আসুন। তিনি রাজি হতেন না। বলতেন, এই জমি জায়গা মানুষ ছেড়ে আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো না ভাই। ক্রমশ আমরা বুঝতে পারছিলাম যে পিতামহের সঙ্গে তার ভাই এবং ভাইপোদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তারা অলস জীবন যাপন করবে এবং পিতামহকে সে ব্যাপারে অর্থ জোগাতে হবে। পিতামহ বিরক্ত বোধ করলেই ঝামেলা বাধ্য। শেষ পর্যন্ত তারা অভিযোগ আনলো সরাসরি। পিতামহ পারিবারিক সম্পত্তি সরিয়ে ডুয়ার্সে চা বাগান কেনার জন্য আমার পিতাকে উৎসাহিত করেছেন। তারা চা বাগানের অংশ দাবি করলেন। আমার পিতা পবন বিহারী ঝামেলা পছন্দ করতেন না। তিনি অংশ নিলেন না বটে, কিন্তু ওদের দাবির কাছাকাছি থোক টাকা ধার দিলেন। বললেন, আমি যা ঋণ নিয়েছিলাম তার 3 গুণ ফিরিয়ে দিলাম। পিতার ব্যবসা তখন ভালো চলছিল। কয়েক বছরই তিনি সামলে উঠলেন।
এই সময় পিতামহ মারা গেলেন। তার কাজকর্ম করতে আমি এবং পিতা কালীগঞ্জে গেলাম। বাড়িটির অবস্থা তখন বেশ খারাপ। বাড়ির লোকজন বলতে পিতামহের ভাইয়ের বংশধররা। গ্রামের লোকজন অনুযোগ করতে লাগলো যে তারা সামান্য নগদ টাকার লোভে বিষয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। এমনকি আমার পিতামহীর সঞ্চয়ে নিজস্ব যেসব গহনা ছিল সেগুলোরও হদিশ পাওয়া গেল না। পিতা ঢাকা শহরে এসে একটি মামলা করলেন। যেহেতু বসত বাড়িটিতে তারও অংশ আছে, তাই তার অনুমতি ছাড়া যেন এই বাড়ি বিক্রি করতে না পারে। আদালত থেকে সেই মর্মে একটি আদেশ বেরিয়ে যাওয়ায় পিতা নিশ্চিন্ত হয়ে ফিরে এলেন। কিন্তু সেই থেকেই কালীগঞ্জের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বিজন বিহারী থামলেন একটু, তারপর জিজ্ঞেস করলেন, ভাই, হয়তো এসব গল্প তোমার ভালো লাগছে না, কিন্তু জানা না থাকলে বুঝতে অসুবিধা হবে। অর্জুন চুপচাপ মাথা নাড়ল। ভারতবর্ষ বিভক্ত হওয়ার আগেই পূর্ববঙ্গ থেকে বেশ কিছু মানুষ এদেশে এসেছেন। তারা উদ্বাস্তু নন। এদেশে এসে অনেকেই সাফল্য পেয়েছেন। বিজন বিহারীও তাদের একজন। বিজন বিহারী আবার শুরু করলেন, চায়ের ব্যবসা পিতা ভালোই বুঝতেন, ওটা আমিও রপ্ত করলাম। একটার বদলে দুটো বাগানের মালিকানা পেলাম। জলপাইগুড়ি শহরের রায় এবং ঘোষ পরিবারের সঙ্গে আমাদের নামও লোকে বলত। কিন্তু ব্যবসার ঝুঁকি কি জানো? তোমার ছেলে যদি ব্যবসা বিমুখ হয়, তাহলে তুমি ব্যবসাটাকে যতই বাড়াও, তা একসময় গোটাতে বাধ্য হবেই। আমার দুই ছেলে। পিতা দেহ রাখার পর আমি তখন প্রচন্ড ব্যস্ত। বড় ছেলে পড়াশোনায় ভালো, সে চার্টার্ড পাস করে বিলেতে চলে গেল পড়তে। কিন্তু ছোটটা কলেজের গাঁট পেরোতে পারল না, অথচ আমি দুজনকে সমান সুযোগ দিয়েছিলাম। বিলেতে থাকার সময়ে বড় জানালো তার পক্ষে আর দেশে ফেরা সম্ভব নয়। ভারতবর্ষের ওই এক চিলতে শহরে চায়ের ব্যবসায় জীবন কাটাতে সে নাকি জন্মায়নি। ওখানে কাজের সুযোগ বেশি, আর বিলেতে যখন থাকতেই হবে, তখন বাঙালি মেয়েকে বিয়ে না করে ইংরেজ মেয়েকে বিয়ে করাই যুক্তিসঙ্গত। এই ব্যাপারটা ওদের মা মানতে পারলো না। বিদেশিনীকে বিয়ে করার জন্য নয়, যে ছেলে নিজের জন্মভূমিকে হেয় মনে করে তার মুখদর্শন করতেও চাইল না। সে বলল, আমার বড় ছেলে মরে গেছে। কথাটা বড়কে জানিয়ে দেওয়া হলো। ছোট ছেলে পড়াশোনায় ভালো না হলেও বাস্তব বুদ্ধি প্রখর। সে আমার সঙ্গে ব্যবসায় যোগ দিল। এর কিছুদিন পরেই আমার স্ত্রী হার্ট ফেল করে। এই শোক আমাকে বেশ কাবু করে ফেলল। আমি ব্যবসা থেকে সরে এলাম। বয়স হয়েছে, ছেলেও উপযুক্ত। ব্যবসার ব্যাপারে তার সঙ্গে আমার মত সব ব্যাপারে মিলবে এমন কথাও নেই। আমি প্রাচীন ভাবনার মানুষ, সে নবীন। প্রায় দিল্লি কলকাতা করে। পছন্দ মতো এক আধুনিকাকে বিয়ে করলো। এটি খারাপ নয়, কিন্তু তার জীবনযাপন এত আধুনিক যে আমার পক্ষে তাল রাখা মুশকিল হয়ে পড়ল। আমার ছেলের প্রচন্ড উগ্র জীবন আমাকে মেনে নিতে হলো, এবং সেটা যে মেনে নিতে পারিনি তার প্রমাণ আমার অসুস্থতা। আমি পক্ষাঘাতে আক্রান্ত হলাম। একটা দিক অসার হয়ে গেল প্রথমে। অনেক চিকিৎসার পরে ঊর্ধ্বাঙ্গে স্বাভাবিকতা ফিরে এলেও কোমরের নিচ থেকে সব অসার হয়ে গেল। কারো সাহায্য ছাড়া আমি বিছানা থেকে নামতে পারি না আর। কিন্তু খারাপ খবর বাতাসের আগে ছোটে। ছোট ছেলে অতিরিক্ত লাভের নেশায় যে ঝুঁকি নিয়েছে, তাতে ব্যবসা ডুবছে। প্রচুর ঋণ করে ফেলেছে কালোয়ারদের কাছে, এবং শেষ পর্যন্ত দুটো বাগান বিক্রি করে নিজেকে বাঁচিয়েছে। এসবই এই বিছানা থেকে শুনলাম। সে আমার ঘরে আসেও না, অথচ এই বাড়িতে থাকে। যা কিছু টাকা পয়সা এখনো আছে, তা তার স্ত্রী সরাতে পেরেছিল বলেই আছে। কলকাতার সল্ট লেকে ওর স্ত্রী একটি বাড়ি কিনেছে, ব্যাংকেও রেখেছে কিছু। বছরের বেশিরভাগ সময় সেখানেই থাকে। আমি ভবাকে নিয়ে এখানে পড়ে আছি। বিজন বিহারী চুপ করতে অর্জুন জিজ্ঞেস করলো, আপনি টেলিফোনে বললেন বাড়ির সবাই শিলিগুড়িতে গিয়েছে, এই সবাই কারা? আমার পুত্রবধূ এবং তার মেয়ে, ছেলেও আছে। ওরা দিন সাতেক হলো এখানে এসেছে। অনেকক্ষণ কথা বলায় এখন বিজন বিহারীকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। অর্জুন বলল, আপনাদের পারিবারিক গল্প খুবই দুঃখজনক। আপনার বাবার সব কাজ এভাবে নষ্ট হতে দেখতে আপনার কিরকম লেগেছে তা অনুমান করছি, কিন্তু আপনি আমাকে এখানে কেন আসতে বললেন বুঝতে পারছি না। এ ব্যাপারে আমার কি করণীয়? মাথা নাড়লেন বিজন বিহারী। এ কথা মনে হওয়া খুব স্বাভাবিক। কাহিনী শোনালাম যাতে সব ব্যাপারটা তুমি বুঝতে পারো। আমাদের এখন অর্থাভাব চলছে। তার মানে এই নয় যে খেতে পড়তে পারছি না। যা কিছু ব্যাংকে রাখতে পেরেছি তার সুদে বাকি কটা দিন চলে যাবে। কিন্তু বলুন। হঠাৎ একটা পুরানো চিঠি খুঁজে পেলাম। আমার শরীরের এই অবস্থায় খোঁজা সম্ভব নয়।
বাবাকে নিয়ে বাবার আলমারি পরিষ্কার করছিলাম, যা কিছু কাগজপত্র সে আমাকে এনে দিতে, তাতে চিঠিটাকে দেখতে পেলাম। আমার পিতামহের চিঠি। বিজন বিহারীর মুখ উজ্জ্বল হলো। চিঠিতে কি লেখা আছে? ব্যাপারটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তুমি নিশ্চয়ই গোপন রাখবে। অর্জুন হেসে ফেলল। আপনি তো সেই কারণেই আমাকে দেখেছেন। আমি চাই না আমার ছেলে বা পুত্রবধূ এসব জানুক। তাদের সঙ্গে আমার এখনো পরিচয়ই হয়নি, কিন্তু আমি আমার বোধ বুদ্ধি দিয়ে যে কাজ করি তার সঙ্গে যদি আপনার পাওয়া চিঠির কোনো সম্পর্ক না থাকে তাহলে বলার দরকার নেই। আছে। চিঠিটা পাওয়ার পর পিতা কেন যে কোনো অ্যাকশন দেননি তা আমি জানি না। কামের ওপর প্রাপ্তি স্বীকারের তারিখ লিখে রেখেছিলেন এইমাত্র। বিজন বিহারী তার হাতের কাছে রাখা একটি চামড়ার পোর্টফোলিও ব্যাগ টেনে নিয়ে সেটা খুললেন। অর্জুন দেখল ব্যাগ হাতড়ে ভদ্রলোক একটা খাম বের করলেন। খুব পুরানো আমলের খাম, কিন্তু ময়লা হয়নি। খাম থেকে একটা চিঠি বের হলো। বিজন বিহারী অল্প কেশে গলা পরিষ্কার করে নিলেন। কল্যাণীয়াসু পবন বিহারী, আশা করি তোমার ব্যবসা ভালোই চলিতেছে। তুমি গলান্দ ত্যাগ করিয়া স্বাবলম্বী হইয়াছ, ইহাতে আমি অত্যন্ত আনন্দ পাই। আমি বৃদ্ধ, নিজস্ব জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেই শান্তি পাইব বলিয়া এই স্থানে রহিয়া গিয়াছি। কিন্তু জীবিত অবস্থায় যে অশান্তি কপালে জুটিয়াছে তাহার সমাধান কি আমি জানি না। আমার ভ্রাতুষ্পুত্ররা প্রতিনিয়ত অর্থের জন্য আমাকে বিব্রত করিতেছে। তাহাদের ধারণা আমি সমুদয় অর্থ তোমাকে গোপনে দিয়া দিয়েছি। প্রকৃত সত্যই এরা বিশ্বাস করে না, অথচ আমার সঞ্চয়ে সামান্যই নগদ অর্থ আছে। আমি বিশেষভাবে চিন্তিত তোমার জননী এবং পিতামহীর স্বর্ণালঙ্কারের জন্য। মূল্যবান পাথর ছাড়াই তাহাদের ওজন প্রায় 500 ভরি হইবে। এইসব অলঙ্কার তাহাদের মূল্যবান স্মৃতি। মূর্খরা ইহাদের দিকে হাত বাড়াইতে চায়। আমি আমার স্বল্প ক্ষমতায় ইহাদের রক্ষা করিতে চেষ্টা করিতেছি। গত রাত্রে এখানে প্রচুর ঝড়জল হয়। মধ্যরাত্রে আমি সমুদয় অলঙ্কার মাটিতে পুঁতিয়া আসিয়াছি। আমাদের বাড়ির সম্মুখে যে শিব মন্দির আছে তাহার দক্ষিণ দিকে যে প্রাচীন বটবৃক্ষ, তাহাকে নিশ্চয়ই স্মরণ করিতে পারো। ওই বটবৃক্ষ হইতে 10 কদম পূর্ব দিকে যাইলে এই বাড়ির দোতলার শেষ গবাক্ষ দেখা যায়। গবাক্ষকে নজরে রাখিয়া আরেকটু দক্ষিণে হাঁটিলেই পুষ্করিণীর ধাপ শুরু হইবে। সেই ধাপের আগে 4 হাত গর্ত খুঁড়িয়া একটি টিনের বাক্সে অলঙ্কারাদি ভরিয়া আমি রাখিয়া দিয়েছি। মাটি সমান করিয়া ফিরিয়া আসিতে কষ্ট হইয়াছিল। আজ সকালে গিয়া দেখিলাম বৃষ্টি মাটি খোঁড়ার চিহ্ন মুছিয়া গিয়াছে। এই তথ্য তোমাকে ছাড়া কাহাকেও বলিব না। আমার মৃত্যুর পর তোমার যদি প্রয়োজন হয় তাহা হইলেই ওইসব অলঙ্কার তুমি গ্রহণ করিবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আশীর্বাদক তোমার পিতা নটু বিহারী ঘোষ। পড়া শেষ করে বিজন বিহারী মুখ তুললেন। অর্জুন বলল, আপনার বাবা তো আপনাকে নিয়ে গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, কিন্তু আমি নিশ্চিত জানি বাবা এসব মাথায় আনেননি। মাটি খুঁড়ে অলঙ্কার বের করলে সবাই দেখতে পেত, আমিও জানতাম। তখন বাবার অর্থের তেমন প্রয়োজনও ছিল না। পিতামহের শ্রাদ্ধ নিয়েই তিনি ব্যস্ত ছিলেন সে সময়। পরে জাননি? না না, তাছাড়া বাবার সবকিছু আমি পেয়েছি। তিনি যদি ওগুলো সংগ্রহ করতেন তাহলে আমি তা দেখতে পেতাম। একটা কথা, আপনার বাবা মারা গিয়েছেন কবে? স্বাধীনতার পরের বছরে। এতদিনেও আপনি চিঠিটার হদিশ পাননি কেন? পেতে চেষ্টা করিনি বলে। বাবা চলে যাওয়ার পর ওর যাবতীয় কাগজপত্র আমি ওই আলমারিতে ভরে রেখেছিলাম। বিশেষ করে যে খামটার উপর ব্যক্তিগত লেখা ছিল সেটা খোলা অশোভন মনে করায় খুলিনি। একসময় কাজের চাপে ভুলেই গিয়েছিলাম এসবের কথা। দেখো ভাই, জীবিত অবস্থায় আমরা এমন অনেক কিছু করি যা একান্ত আমারই। মরে যাওয়ার পর তার সবকিছু ছেলে মেয়েদের পছন্দ নাও হতে পারে। আমি বাবার ব্যক্তিগত খামে সেই কারণেই হাত দিইনি। চিঠিটা দেখতে পারি? বিজন বিহারী বাবু খাম শুদ্ধ চিঠি এগিয়ে দিলেন। খামের এক কোণে লেখা আছে 18ই শ্রাবণ 1339 সন, অর্থাৎ 60 বছর আগে চিঠিটা এসেছিল। নটু বিহারীর চিঠিতে কোনো তারিখ নেই, হাতের লেখা স্পষ্ট। সেই সময় শিক্ষিত মানুষেরা চিঠিপত্রের তারিখ অবশ্যই লিখতেন। নটু বিহারী লেখেননি কেন? কাগজটি বেশ পুরানো, কিন্তু বোঝা যায় এই কাগজ বেশি ব্যবহৃত হয়নি। হয়তো চিঠি লেখার পর 12-5 খোলা হয়েছে ভাঁজ। অর্জুন চিঠিটা মন দিয়ে পড়ল। তারপর সেটাকে ফিরিয়ে দিতেই বিজন বিহারী বাবু সযত্নে খামে বন্ধ করে ব্যাগের মধ্যে ভরে ফেললেন। তারপর গম্ভীরভাবে বললেন,
আমার পিতামহের 500 ভরি সোনা মাটির নিচে পড়ে আছে 60 বছরের ওপর। পাথরগুলো বাদ দিলেও সোনার দাম 20 লক্ষ টাকা হবে। একমাত্র আমি ওর প্রকৃত উত্তরাধিকারী। তুমি আমাকে গহনাগুলো উদ্ধার করে দেবে? অর্জুন বৃদ্ধকে দেখল, তারপর বলল, আপনার ঠাকুরদা থাকতেন কালীগঞ্জে। জায়গাটা ভারতবর্ষের নয়। বাংলাদেশের আইন কানুন কি তা আমি জানি না। বিজন বিহারী বললেন, এতে আবার আইন কানুনের কথা উঠছে কেন? আমাদের জিনিস ওখানে পড়ে আছে, আমি সেটা নিয়ে আসবো, এতে অন্যায় কোথায়? আপনি ভুলে যাচ্ছেন বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। সেখানে যেতে হলে ভিসার দরকার পড়ে। স্বাধীনতার আগে আপনার জিনিস ওখানে থাকলে এখন সেই জিনিসে আপনার অধিকার আছে কিনা সে প্রশ্ন উঠতে পারে। 500 ভরি সোনা যদি মাটির তলায় খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারকে জানানো উচিত। ওই সোনা নিয়ে এদেশে চলে আসা খুব বড় ধরনের অপরাধ। আমার কথা আপনি একটু ভেবে দেখুন। অর্জুন বোঝাবার চেষ্টা করে। এসব যে আমি ভাবিনি তা কি করে জানলে? কিন্তু সোনা আমার দরকার। অর্জুন উঠে দাঁড়ালো। কিন্তু কাজটা নেব কিনা সে ব্যাপারে আমি একটু ভাবি। আপনাকে আমি দিন 3 মধ্যে জানিয়ে দিতে পারবো। নমস্কার। বৃষ্টি মাথায় নিয়ে এরকম একটা গল্প শুনতে যাওয়ার কোনো মানেই হয় না। বাড়ি ফেরার সময় অর্জুনের মনে হচ্ছিল এ কথা। বৃদ্ধ বিজন বিহারী পঙ্গু হওয়া সত্ত্বেও সোনার গয়নার লোভে লোভী হয়ে উঠেছে। এটা তার ভালো লাগছিল না। সেই তুলনায় ওর বাবা পবন বিহারী অনেক বেশি নির্লোভ মানুষ ছিলেন। তখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়নি। তিনি স্বচ্ছন্দে গয়নাগুলো তুলে নিয়ে আসতে পারতেন। অর্জুনের মনে হচ্ছিল এই ব্যাপারটায় কোনো রহস্য নেই। একজন মানুষের লোভ মেটানোর জন্য সে এগিয়ে যেতে পারে না। 3 দিন পরে একথাই বিজন বিহারী বাবুকে জানিয়ে দেবে ঠিক করলো। কিন্তু 2 দিন বাদে ভোর 4টের সময় অর্জুনের ঘুম ভেঙে গেল তারস্বরে টেলিফোন বাজার শব্দে। এই সময় খুব বিপদে না পড়লে কেউ কাউকে টেলিফোন করে না। সে বিছানা থেকে উঠে ঘুম ঘুম অবস্থাতেই রিসিভার তুলল। হ্যালো, অর্জুন বলছো? খুব চাপা গলায় প্রশ্ন এলো। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গিয়েছে অর্জুন। আমি আমি নিঃস্ব হয়ে গেছি। ভদ্রলোকের গলা কাঁপছিল। আপনি কে কথা বলছেন? আমি আমি বিজন বিহারী ঘোষ। ও, কি হয়েছে আপনার? কাল রাত্রে চিঠিটা চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে? হ্যাঁ, গতকাল দুপুরেও আমি ব্যাগ খুলে ওটাকে দেখেছিলাম, ঠিকই ছিল। 8 ঘন্টা আগে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আর ঘুম আসছে না দেখে এটা ওটা হাতড়াচ্ছিলাম। হঠাৎ কি খেয়াল হতে ব্যাগটা খুলে দেখি ওর মধ্যে চিঠিটা নেই। বিজন বিহারী বাবুর গলায় প্রচন্ড হতাশা। আপনি অন্য কোথাও রাখেননি তো? অন্য কোথাও? অসম্ভব। কেউ নামিয়ে না নিলে আমি বিছানা থেকে নামতেই পারি না। আমি নিজে কোথাও ওটা রাখবো? তাছাড়া আমার পরিষ্কার মনে আছে আমি কাল ব্যাগের ভেতর খামটাকে রেখে দিয়েছিলাম। অর্জুন, প্লিজ তুমি আমাকে বাঁচাও। বৃদ্ধ চাপা গলায় বললেন, আপনি বলছেন নিজে খাট থেকে নামতে পারেন না। তাহলে যে চিঠিটা সরাবে সে আপনার সামনেই আসবে। তাছাড়া আপনার কাজের লোক সবসময় থাকে। সে বিশ্বাসী? তাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, বিজন বিহারী বাবু বললেন। বেশ, এখন তো যাওয়ার কোনো কথাই ওঠে না। আমি সকালবেলায় একবার যাব। কিন্তু তুমি কিভাবে আসবে? বুঝতে পারলাম না। আমি যে তোমাকে টেলিফোন করেছি তা যেন আমার ছেলে জানতে না পারে। তুমি অন্য কোনো একটা অছিলা নিয়ে আমার সঙ্গে দেখা করতে চাও, প্লিজ। লাইন কেটে দিলেন ভদ্রলোক। এত ভোরে ঘুম ভেঙে গেলে আবার ঘুমের আশা করা যায় না। অর্জুন খানিকটা অপেক্ষা করে বেরিয়ে পড়ল। আজ বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। জলপাইগুড়ি শহরে প্রাতঃভ্রমণকারীর সংখ্যা কম নয়। কদমতলার মোড়ে হারুদার চায়ের দোকানে বসে চা খেতে খেতে সে এদের দেখতে লাগল। হঠাৎ তার মনে হলো বিজন বিহারী নিজেই কোনো রহস্য তৈরি করছেন না তো? হয়তো চিঠি ওর কাছেই আছে। অর্জুনকে জড়াবার জন্য এই গল্প শোনালেন। ওর মতো মানুষ সারাক্ষণ ব্যাগ নিয়ে শুয়ে থাকলেও কারো ক্ষমতা নেই চিঠিটাকে চুরি করা। তাছাড়া চিঠি চুরি যাবে তখনই যখন কেউ জানতে পারবে ওটার ভেতর কি লেখা আছে। বিজন বিহারী বাবুর কথা অনুযায়ী যিনি লিখেছিলেন, যাকে লিখেছিলেন, তারা দুজনেই মৃত।
একমাত্র বিজন বিহারী বাবুই ব্যাপারটা জানেন। অতএব অন্য কেউ ওটা চুরি করতে যাবে কেন? অর্জুন এসব কথা ভাবলেও যেটা উড়িয়ে দিতে পারছিল না সেটা হলো বৃদ্ধের গলার স্বর। খুব বড় অভিনেতা না হলে ওই অসহায় অবস্থা গলায় ফোটানো সম্ভব হবে না। এখন আলো ফুটে গিয়েছে, কিন্তু কারো বাড়িতে যাওয়ার সময় এটা নয়। অর্জুন দেখলো যোগুদা হেঁটে চলেছেন দ্রুত পায়ে। সে চায়ের দোকান থেকে বেরিয়ে ওর সামনে দাঁড়াতেই যোগুদা খুব অবাক। আরে তুমি সাত সকালে এখানে কি করছো? তোমার তো মর্নিং ওয়াকের অভ্যেস নেই। ঘুম আসছিল না তাই। কেমন আছেন? আছি। আর তো বেশি দিন চাকরি নেই, তার মানে জীবনটাও আর বেশি দিন নেই। ইয়া, এসব কি বলছেন? না হে, এটাই সত্যি। কেস টেস কিরকম পাচ্ছ? মোটামুটি। আচ্ছা যোগুদা, বিজন বিহারী ঘোষ সম্পর্কে আপনি কিছু জানেন? বিজন বিহারী এক্স টি প্ল্যান্টার? হ্যাঁ, শিল্প সমিতি পাড়ায় থাকেন। হয়ে গেল বেড়ানো। হারুদা, 2 কাপ চা। যোগুদা হাঁক দিলেন। আমি এইমাত্র খেয়েছি। আহা, ভোরে 2 কাপ চা আরামসে খাওয়া যায়। যে নামটা তুমি করলে সেই নাম কেউ ভোরবেলায় উচ্চারণ করতো না, বলতো দিনটা খারাপ যাবে। প্রচন্ড কিপটে ছিলেন। উনি তো এখনো বেঁচে আছেন। আছেন, তবে শুনেছি পক্ষাঘাতগ্রস্ত। ওর সম্পর্কে কি জানতে চাও? ওরা তো পূর্ব বাংলা থেকে এসে চা বাগান তৈরি করেছেন। জলপাইগুড়ির বেশিরভাগ মানুষই পূর্ব বাংলা থেকে এসেছেন। একসময় রাজশাহী, রংপুর জেলার মতো জলপাইগুড়িকেও পূর্ব বাংলার সঙ্গে ধরা হতো। 1874 খ্রিস্টাব্দে ব্রুহাম নামে এক সাহেব তিস্তা নদীর ধারে গাজলডোবা বলে একই জায়গায় প্রথম চা বাগান পত্তন করেন। প্রথম দিকে ইংরেজরা এই জেলায় সব ভালো ভালো জমি দখল করে নিয়ে একটার পর একটা চা বাগান তৈরি করেছিল। বাঙালিরা এলো অনেক পরে। তবে রহিমবক্স জলঢাকার কাছে প্রথম বাঙালি হিসাবে যে চা বাগান পত্তন করেন সেটা 1878 খ্রিস্টাব্দে। ভদ্রলোকের আদি বাড়ি ছিল নোয়াখালী জেলায়। কাছাকাছি সময়ে আরেকটি নাম পাওয়া যায়, তিনি বিহারীলাল গাঙ্গুলি। প্রথম যৌথ কোম্পানি হলো মোগলকাটা চা বাগান। তবে রহিমবক্স, গোপাল ঘোষ, জয়চন্দ্র সান্যালরা যে কাজ শুরু করেছিলেন তাকে সার্থক করে তোলেন তারিণী প্রসাদ রায় এবং মৌলভী মোশাররফ হোসেন। এই বিজন বিহারীর বাবা সেই সময় চা শিল্পে যুক্ত হন। ওদের একাধিক বাগান ছিল। মারা যাওয়ার পর বিজন বিহারী হাল ধরেন। হারুদার দেওয়া চায়ে চুমুক দিলেন যোগুদা। তখন জলপাইগুড়ি শহরের রমরমা অবস্থা। শিল্পপতিরা যেমন ভালো ব্যবসা বুঝতেন, তেমনই শহরের মানুষের প্রয়োজনে এগিয়েও আসতেন। খেলাধুলা এবং সংস্কৃতি জগতে এদের অবদান ভোলার নয়। বিশেষ করে সত্যেন্দ্র প্রসাদ রায় এবং বীরেন ঘোষ মশাইয়ের তো তুলনাই হয় না। জলপাইগুড়ির প্রাণ ছিলেন এরা, কিন্তু বিজন বিহারী শহরের জন্য কিছুই করেননি। নিতান্ত বাধ্য না হলেও তিনি কোনো ভালো কাজের জন্য একটি পয়সাও খরচ করতেন না। ঠিক কিপটে বললে কম হবে। তিনিই ছিলেন সংকীর্ণ মনা। আরও ছেলেরা তো বাগান তুলেই দিল। যা ছিল সব উড়িয়ে এখন কলসি গুড়িয়ে খাচ্ছে। চা শেষ করে যোগুদা যেন খেয়াল করলেন, তা এত লোক থাকতে তুমি হঠাৎ এই মানুষটির খবর নিচ্ছ কেন? কিছু হয়েছে? অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ, উনি একটা ব্যাপারে সাহায্য চাইছেন। আইনসম্মত হলে করো, তবে নিজের পারিশ্রমিক বুঝে নেবে। অর্জুন হাসল। এখনো সে এই ব্যাপারটা পেশাদার হয়ে উঠতে পারেনি। অনেকেই কেস নিয়ে আসে, কাজটা হয়ে গেলেই প্রশ্ন করে কত দিতে হবে। অর্জুন যা বলা উচিত তার চেয়ে অনেক কম বলে চক্ষু লজ্জার কারণে। আর প্রচন্ড খাটুনির পরে যদি কাজটা সুরাহা না হয় তাহলে পয়সা চাওয়া যায় না, খাটুনিটাই বৃথা যায়। কিন্তু অন্য বৃত্তির মানুষ তা সত্ত্বেও নিজের দক্ষিণা নেন। মামলায় হেরে গেলেও উকিলকে টাকা দিতে হয়। ডাক্তার রোগ সারাতে না পারলেও ফি নিতে ছাড়েন না। তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে, তাকে এক এক সময় এক এক রকম কাজ করতে হয়। সব কাজের গুরুত্ব সমান নয়, তাই সবার কাছে এক দরে দক্ষিণাও চাওয়া যায় না। তবে যোগুদা যখন সতর্ক করলেন তখন কথাটাকে সে নিশ্চয়ই মনে রাখবে। এবার আর বোকামি নয়। সকাল 9টা নাগাদ লাল বাইক চালিয়ে অর্জুন বিজন বিহারী বাবুর বাড়ির সামনে পৌঁছে গেল। দোতলায় চোখ তুলতেই সে লক্ষ্য করলো একটি 18-19 বছরের মেয়ে বারান্দায় দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে। মেয়েটি বেশ ফর্সা এবং ফর্সা মেয়েদের দূর থেকে সুন্দরী বলেই মনে হয়। মেয়েটি নিশ্চয়ই বিজন বিহারী বাবুর নাতনি।
সে গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই ওপর থেকে মেয়েটি সামান্য ঝুঁকে জিজ্ঞাসা করল, আপনি কাকে চান? বিজন বিহারী বাবু আছেন? উনি এখন বিশ্রাম করছেন। মেয়েটির মুখ স্পষ্ট দেখতে পেল অর্জুন। মুখে ব্রণর দাগ থাকলেও দেখতে ভালোই। অর্জুন বলল, আমার একটু দরকার ছিল। আপনি ওখানে দাঁড়ান। মেয়েটি সরে গেল। অর্জুন সেই ভৃত্যটিকে কোথাও দেখতে পেল না। সকাল 9টায় কেউ বিশ্রাম করছে বলে দেখা করবে না, কেউ শুনেছে কখনো? বিজন বিহারী বাবু বলেছিলেন যে ওর সঙ্গে পরিচয় আছে, অথবা উনি যে আসতে বলেছেন তা যেন কেউ জানতে না পারে। কাকে চাইছেন ভাই? প্রশ্ন শুনে অর্জুন দেখল মধ্যবয়সী এক ভদ্রলোক নেমে এসেছেন। এই সকালেও তার পরনে পাট ভাঙা পাজামা পাঞ্জাবি। চেহারায় বিজন বিহারী বাবুর আদল আছে। আমার নাম অর্জুন। আমি বিজন বিহারী বাবুর সঙ্গে দেখা করতে চাই। প্রয়োজনটা কি জানতে পারি? আপনি? আমি ওর ছেলে। এই শহরে তো সবাই আমাদের চেনে। আপনি এখানে থাকেন না? থাকি, কিন্তু চেনার সৌভাগ্য হয়নি। আপনি কি করেন? আমার কাজ সত্য অনুসন্ধান করা। আমাকেও এই শহরে সবাই জানে। ওহো, হ্যাঁ, প্রাইভেট ইনভেস্টিগেটর। জলপাইগুড়ির মতো ছোট্ট শহরের ক্ষেত্রে ব্যাপারটা খুব বড় ধরনের। আসুন, এই ঘরে কথা বলি। আমি গগন বিহারী ঘোষ। বলতে বলতে পাশের একটি ঘরের দরজা খুলে ভদ্রলোক ভেতরে ঢুকে পড়লেন। একটা শ্বেত পাথরের গোল টেবিল, চারপাশে 4টে চেয়ার। গগন বিহারী ইঙ্গিত করতেই অর্জুন চেয়ার টেনে বসল। গগন বিহারী বসে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? বাংলাদেশের ঢাকা শহরের একজন বিখ্যাত ব্যারিস্টার আমার উপর ভরসা করছেন। তিনি কালীগঞ্জের নুটু বিহারী ঘোষ মশাইয়ের যেসব বংশধর জলপাইগুড়িতে আছেন তাদের সম্পর্কে বিস্তারিত জানতে চান। পুলিশের মাধ্যমে খোঁজখবর নিতে চান না তিনি। নুটু বিহারী ঘোষের ছেলের নাম পবন বিহারী। তার খোঁজ নিতে আমি আপনাদের কথা জানতে পারলাম। আপনার বাবা যখন এখনো জীবিত, তাই তার সঙ্গে কথা বলতে আমি এসেছি। অর্জুন বেশ গুছিয়ে কথাগুলো বলল। গগন বিহারীর মুখ চোখ বদলে গেল। কয়েক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠলেও নিজেকে ঠিক সামলে নিলেন তিনি। কি ব্যাপারে খোঁজখবর বলুন তো? বিশদ আমিও জানি না। উনি আমাকে লিখেছেন যে লক্ষ লক্ষ টাকার বিষয় সম্পত্তির সুষ্ঠু ভাগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এক্ষেত্রে নুটু বিহারীর তরফের বংশধরদের অবস্থান জানা অত্যন্ত প্রয়োজন। আমার নাম তিনি এক পরিচিতের মুখে শুনেছেন বলে অনুরোধটা করেছেন। লক্ষ লক্ষ টাকার বিষয় সম্পত্তি বাংলাদেশে? এসব তো এনিমিস প্রপার্টি। বোধহয় না আপনাদের আত্মীয়রা বাংলাদেশ ছেড়ে চলে আসেনি, অথবা সেসব সম্পত্তি জবরদখল হয়ে যায়নি। অবশ্য আমার পক্ষেও এখান থেকে কিছু বলা সম্ভব নয়। উনি কি আমাদের যেতে লিখেছেন? না, এখনো লেখেননি। আপনার কি মনে হয় আমরা ওই সম্পত্তির ভাগ পাবো? সেরকমই তো ইঙ্গিত দেখছি। অদিন থেকেই আমার ডান চোখটা নাচছিল। আসুন, আমার সঙ্গে ওপরে আসুন। বাবা তো হাঁটতে পারেন না, ওপরেই আছেন। গগন বিহারীর ভাবভঙ্গি একদম বদলে গেল। অর্জুনকে নিয়ে তিনি ওপরে উঠতেই মেয়েটিকে দেখা গেল। বারান্দায় একটা চেয়ারে বসে বই পড়ছে। গগন বিহারী হাসি মুখে বললেন, টুকু, একে চিনিস? বিখ্যাত গোয়েন্দা অর্জুন। মেয়েটি উঠে দাঁড়ালো। ও, আপনার কথা আমার বন্ধুরা খুব বলে। আপনি আমেরিকায় গিয়েছিলেন না? একটা লাইটারের রহস্য সমাধান করেছিলেন। ওই আর কি। গগন বিহারী বললেন, বাহ, স্টেটস ঘুরে আসা হয়ে গেছে। বাংলাদেশ তো নস্যি। আসুন, বাবা ওই ঘরে আছেন। বাবা, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। গগন বিহারী এগিয়ে যেতেই অর্জুন মেয়েটির দিকে তাকালো। মেয়েটির মুখ আচমকা পাল্টে গেল। গম্ভীর হয়ে মুখ ফিরিয়ে নিল সে। বিজন বিহারী বাবু সত্যিকারের অভিনেতা। এমন মুখে তাকালেন যেন এর আগে তিনি কখনো অর্জুনকে দেখেছেন বলে মনে হলো না। বিছানার মাঝখানে বসে খবরের কাগজ পড়ছিলেন। বললেন, ব্যাপার? গগন বিহারী বললেন, বাংলাদেশের বিষয় সম্পত্তি নিয়ে কিছু কথা বলতে এসেছেন। ওখানে নাকি লক্ষ লক্ষ টাকার প্রপার্টি পড়ে আছে, যার একটা অংশ আমাদেরও। অর্জুন হাত তুলল। আমি কিন্তু একথা বলিনি। আমাকে জানানো হয়েছে যে ওই প্রপার্টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় আপনাদের খোঁজ নেওয়া হচ্ছে। ইনি কে? বিজন বিহারী প্রশ্নটা করতেই অর্জুনের মনে হলো চিঠি চুরি যাওয়ার ব্যাপারটা বানানো। গগন বিহারী বললেন, এর নাম অর্জুন। এই শহরের একমাত্র প্রাইভেট ইনভেস্টিগেটর। খুব নাম করেছেন, স্টেটসেও গিয়েছেন, সবাই একে চেনে।
বয়স দেখছি খুবই অল্প। তুমি বলছি বসো। অর্জুন চেয়ারে বসলো। এই সময় চাকরটি ট্রেতে এক গ্লাস শরবত নিয়ে ঢুকলো। অর্জুনের দিকে তাকাতেই তার মুখে চেনা ছাপ ফুটে উঠল। অর্জুন মুখ ঘুরিয়ে নিতেই সে ট্রে বিছানায় বিজন বিহারী বাবুর সামনে নামিয়ে রেখে ঘর থেকে চলে গেল। বিজন বিহারী বাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আপনাদের কোনো আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে আছেন? হ্যাঁ, আমার ঠাকুরদার ভাইয়েরা আছেন বলে জানি। শেষ কবে আপনি ওখানে গিয়েছেন? ঠাকুরদার মৃত্যুর পর যায়নি, তাও 60 বছর হয়ে গেল। ওদের সঙ্গে আপনার যোগাযোগ আছে? না, তবে আমার এক সম্পর্কিত ভাই বছর 20 আগে এসেছিল অর্থ সাহায্য নিতে, আমি দিইনি। এক রাত ছিল সে। অবস্থা খারাপ না হলে কেউ সাহায্য চাইতে এত দূরে আসে না। চা ব্যবসা আপনার বাবা শুরু করেছিলেন? হ্যাঁ। তিনি টাকা পেলেন কোথায়? ঠাকুরদার কাছ থেকে পেয়েছেন। আপনাদের তো যৌথ পরিবার ছিল, ঠাকুরদার অর্থে তো তার ভাই দাবি করতে পারেন। কখনো করেননি? হ্যাঁ, করেছিলেন। বাবা সেসব পয়সা শোধ করে দিয়েছিলেন। ও, তা আপনি এখানকার কোনো আত্মীয়ের নাম মনে করতে পারেন না? যারা ওখানে থাকেন? একটু ভেবে বলুন, অর্জুন জিজ্ঞেস করল। ওই তো যে ছেলেটি এসেছিল সাহায্য চাইতে, তার নাম মনে আছে, বিমান বিহারী। অবশ্য এখন তার বয়স আমার ছেলের সমান হবে। আপনার বাবার নাম পবন বিহারী? তার কয় ছেলে? আমি একমাত্র সন্তান। আপনার ছেলে মেয়ে? 2 জন ছিল, এখন 1 জন বলেই মনে করতে পারেন। আরেকজন কি মারা গিয়েছেন? না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি কোথায় আছেন? আমি খবর রাখি না। আপনার সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে? আমি একটা উইল করেছিলাম কয়েক বছর আগে, তাতে তার নাম নেই। গগন বিহারী মনোযোগ দিয়ে এসব কথা শুনছিলেন। হঠাৎ বললেন, অবশ্য দাদাকে বাবা এখনো আইনসম্মতভাবে ত্যাগ করেননি। আমি বলেছি আদালতে গিয়ে। বিজন বিহারী বাবু মাথা নাড়লেন। তার কোনো প্রয়োজন হয় না। উইলে আমি যার নাম লিখব সেই বিষয় সম্পত্তি পাবে। আর বিষয় বলতে রেখেছই বা কি, সবই তো উড়িয়ে দিয়েছ। অর্জুনের মনে হলো গগন বিহারী ইশারা করলেন এ বিষয়ে কথা না বলতে। তিনি অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন বলে ওকে ভালো করে দেখার জন্য মুখ ফেরাতেই তিনি বললেন, আপনি বসুন, আমি একটু আসছি। গগন বিহারী চলে যাওয়াটা অস্বাভাবিক। বিশেষ করে চিঠি চুরির সঙ্গে উনি যদি যুক্ত থাকেন তাহলে কখনোই অর্জুনকে একা তার বাবার সঙ্গে রেখে যাবেন না। কথাবার্তা যা হচ্ছে শুনতে চাইবেন। তিনি চলে গেলে অর্জুন বলল, আমার পক্ষে এই অভিনয় করা সম্ভব নয়। আমার জন্য করো ভাই, এই বাড়িতে শত্রু বেষ্টিত হয়ে আছি। শত্রু? এই ছেলেকেই তো সব দিয়ে যাচ্ছেন। আমি এখনো যাচ্ছি না, যাওয়ার দেরি আছে অনেক। হ্যাঁ, একটা উইল করেছিলাম, এবার সেটাকেও পাল্টাতে চাই। কিন্তু চিঠিটা হাতছাড়া হওয়ার পর আমার মন ভেঙে গেছে। 20 লক্ষ টাকার সম্পত্তি মাটির তলায় পড়ে আছে, আর এই হতভাগা সেগুলো ঠিক তুলে আনবে। বিজন বিহারী ফস করে নিঃশ্বাস ফেললেন। আশ্চর্য, আপনি নিজে যদি ওগুলো পেতেন তাহলে পরে আপনার ছেলেই মালিক হতো। সে আমি ভেবে দেখতাম, এখন তো সব জেনেও গেল। আপনি ওকে জিজ্ঞাসা করেছেন চিঠির কথা? হ্যাঁ, বলেছিলাম আমার ব্যাগ থেকে একটা কাগজ খোয়া গিয়েছে, সে জানে কি না। বললো আমার ব্যাগে এই জীবনে হাত দেয়নি। এখানে আর কে কে আসে? পুত্রবধূ আসেন না, শ্বশুরের প্রতি তার কোনো শ্রদ্ধা ভক্তি নেই। টুকু আমার নাতনি আসে, সে একটি ছেলেকে পছন্দ করে। ছেলেটিকে আমি দেখিনি, তার মা বাবা ব্যাপারটা জানেন না, জানলে রেগে যাবেন। সেই জন্যই টুকু আমার সাহায্য চায়, স্বার্থ নিয়েই আসে। ছেলেটি কি করে? কদমতলায় একটা সাইকেল রিপেয়ারিং এর দোকান আছে, নাম কাজল। বলতে বলতে সচকিত হলো। ও, তুমি বড় আজে বাজে কথা বলছো। চিঠি চুরির সঙ্গে কাজলের কি সম্পর্ক? আমার মনে হচ্ছে আপনার চিঠি চুরি যায়নি। তার মানে? এবার যেভাবে চমকালেন তাতে বোঝা যাচ্ছে বিজন বিহারী অভিনয় করছেন না। আমি তোমাকে বানিয়ে বানিয়ে এসব বলছি? চিঠিটা যদি সত্যি চুরি গিয়ে থাকে তাহলে আপনার বাড়ির সবাইকে আমার জেরা করা দরকার, অথচ আপনি চাইছেন ব্যাপারটা গোপন থাকুক। এক্ষেত্রে আমি কি করতে পারি? তাই বলে আমাকে বদনাম দেবে? প্রশ্ন করবা মাত্র বিজন বিহারী মুখ ফিরিয়ে নিতেই অর্জুন দেখলো তার ছেলে ঘরে ঢুকছেন। অর্জুন বলল,
আপনাকে সন্দেহ করি না, বদনাম দেওয়ার প্রশ্ন নেই। আপনি প্রবীণ মানুষ, কিন্তু আমাকে অন্তত একটা প্রমাণ দেখান। প্রমাণ দেখতে চাইছেন আপনি? এবার গগন বিহারী প্রশ্ন করতেই বিজন বিহারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন হাসল। আপনার বাবাকে জিজ্ঞেস করেছি যে নুটু বিহারী ঘোষের সঙ্গে ওর অথবা ওর বাবার যে সম্পর্ক ভালো ছিল তার কোনো প্রমাণ দিতে। এই প্রমাণ কিভাবে দেওয়া যায়? ওরা তো অনেক কাল আগে মারা গিয়েছেন। কাগজপত্র নেই? আপনাদের কিছু দান করে যাননি? আপনাদের মানে আপনার ঠাকুরদা অথবা ওকে, যা থেকে বোঝা যাবে সম্পর্ক ভালো ছিল। অর্জুন বানিয়ে যাচ্ছিল প্রশ্নগুলো। গগন বিহারী বললেন, এটা বাবা বলতে পারেন। বিজন বিহারী ততক্ষণে সামলে নিয়েছেন। অর্জুনকে চাহনি দিয়ে তারিফ করলেন, তারপর বললেন, হ্যাঁ, চিঠিপত্র দেওয়ানা ছিল। বাবা প্রতি সপ্তাহে ঠাকুরদাকে চিঠি লিখত। উনিও সবার খোঁজখবর নিতেন, কিন্তু সেসব চিঠি এতই সাধারণ যে বাবা জমিয়ে রাখার কথা ভাবেননি, আমিও না। বাবার যা কাগজপত্র তা ওই আলমারিতে ছিল। সেদিন ভবাকে দিয়ে সব নামিয়ে নেড়েচেড়ে দেখছিলাম। ঠাকুরদার চিঠি পেয়েছি বলে মনে হয় না। সেটা খুব দরকার হবে, আরো ভালো করে খুঁজে দেখুন। আজ আমি উঠি। অর্জুন উঠে দাঁড়াতেই গগন বিহারী হাঁ হাঁ করে বাধা দিলেন। এই বাড়িতে বসে একটু মিষ্টি মুখ না করে যাওয়া চলবে না। আমার মেয়ের ভালো বিয়ে হবে না ভাই। অনেক ধন্যবাদ, কিন্তু আমি মিষ্টি একদম ভালোবাসি না। বিজন বিহারী বললেন, আমার নাতনিও মিষ্টি খেতে চায় না। তাতে তার ফিগার খারাপ হয়ে যাবে। তোমারও কি সেই এক চিন্তা? না। অর্জুন দরজার দিকে এগোলো। আবার হয়তো আপনার কাছে আসতে হবে। বিছানায় বসেই বিজন বিহারী বাবু বললেন, ওই বিশ্রামের সময়টুকু বাদ দিয়ে এলে কথা হবে। বারান্দায় বেরিয়ে গগন বিহারী ছাড়লেন না। এক কাপ চা খেয়ে যেতেই হবে। অতএব পাশের ঘরে ঢুকতে হলো অর্জুনকে। এটাই এদের বসবার ঘর, কারণ কোনো খাট দেখা যাচ্ছে না। ঘরের মাঝখানে একটা সোফা সেট রয়েছে। অর্জুনকে বসিয়ে গগন বিহারী বেরিয়ে গেলেন। ঘরে কোনো ছবি নেই। জলপাইগুড়ির বড় লোকদের বাড়িতে এমনটা দেখা যায় না। আমার স্ত্রী আরতি, একটু আগে এর কথাই বলছিলাম। অর্জুন নমস্কার করল। ভদ্রমহিলা হাত জোর করলেন, বললেন, বসুন। কি খাবেন, চা না কফি? আপনাদের এই শহরে ভালো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না। চা। অর্জুন বলতেই মহিলা বেরিয়ে গেলেন, সম্ভবত হুকুম করতে। কিন্তু অর্জুন বিস্মিত। জলপাইগুড়ি শহরের কোনো মহিলা এই সাত সকালে এত সেজে গুজে বাড়িতে বসে থাকেন বলে সে জানে না। ভদ্রমহিলা কি একাই কোথাও বেরোচ্ছেন? 40-এর ওপর বয়স, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তিনি সাধারণ বাঙালি মেয়েদের থেকে নিজেকে আলাদা করে রেখেছেন। গগন বিহারী সোফায় বসে বললেন, মুশকিল হলো বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে সব কথা মনে থাকে না। বয়সও অনেক হলো। আরতি দেবী ফিরে এলেন। সোফায় বসে বললেন, কিরকম টাকা পাওয়া যাবে? অর্জুন জিজ্ঞেস করলো, কোন টাকার কথা বলছেন? ওই যে ও বললো বাংলাদেশে নাকি এখনো সম্পত্তি শেয়ার আছে। কথাগুলো বলতে বলতে আরতি দেবী স্বামীর দিকে তাকালেন। অর্জুন বলল, আমি সে কথা একবারও বলিনি। সেখানে বিষয় সম্পত্তি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় আপনাদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কি হবে তা আমার জানা নেই। আরতি দেবী কাঁধ নাচালেন। তাই বলুন, আমাকে এমনভাবে বলা হলো। গগন বিহারী বললেন, সে আর না দিলে কেন খোঁজখবর করবে? আপনার কথা শুনে মনে হচ্ছে একবার ঢাকায় গেলে হতো। আরতি দেবী মাথা নাড়লেন, কখনো না। না মানে বেড়াতেও তো যাওয়া যেতে পারে। আরতি দেবী বললেন, আমার বোনেরা ইউরোপ আমেরিকায় বেড়াতে যায়, আমি কোথাও যেতে পারি না, সেটা এক জিনিস। কিন্তু বিদেশ বলতে ঢাকায় যাচ্ছি তা আমি কাউকে বলতে পারবো না। বলুন তো, ঢাকায় কি একটা বেড়াতে যাওয়ার জায়গা হলো? অর্জুন বলল, আমি শুনেছি ঢাকা খুব আধুনিক শহর। চা এলো। সেটা খেয়ে অর্জুন উঠে পড়ল। ভদ্রমহিলা বারংবার অনুরোধ করলেন ও বাড়িতে যাওয়ার জন্য। বিয়ের পর জলপাইগুড়িতে এসে ভালো করে কথা বলার মানুষ পাননি তিনি। অর্জুন যখন বিলেত আমেরিকায় গেছে তখন সেসব গল্প শোনা যেতে পারে। গগনবাবু গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। অর্জুন বাইক চালু করার সময় দোতলার বারান্দার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ব্যাপারটা একটু অদ্ভুত। বাড়ির সবাই তার সঙ্গে আলাপ করেছে, শুধু টুকু নামের মেয়েটি এড়িয়ে গেল। ওকে দেখে খুব লাজুক বলে মনে হয় না। ব্যাপারটা নিয়ে অর্জুন মাথা ঘামানো ছেড়ে দিয়েছিল। ওর ক্রমশ বিশ্বাস হচ্ছিল পুরো ব্যাপারটাই বিজন বিহারী বাবুর বানানো গল্প।
সময় কাটাতে এমন একটা কাণ্ড তিনি করেছেন। যদিও তারপরে কদিন হঠাৎ হঠাৎ টেলিফোন করে জিজ্ঞেস করেছেন কোনো হদিশ পাওয়া গেল কিনা, কিন্তু অর্জুন উৎসাহিত হয়নি। কিন্তু শেষ পর্যন্ত তাকেও ভাবতে হলো। জলপাইগুড়ি সদর থানার দারোগা অবনীবাবুর সঙ্গে গল্প করা অর্জুনের এখন অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে। পুলিশের কিছু লোক এখনো বইপত্র পড়েন, অবনীবাবু তাদের একজন। কিন্তু তিনি প্রায়ই অর্জুনকে বলেন, দূর মশাই, আপনি নিজেকে নষ্ট করছেন। এই শহরে না থেকে কলকাতায় চলে যান, টাকা হবে, নামও হবে। অর্জুন কখনোই জবাব দেয় না, মিটিমিটি হাসে। আজ সন্ধ্যাবেলায় চায়ের কাপে আড্ডা জমেছিল। অবনীবাবু বললেন, আজ একটা দারুণ দিন। ঘুম থেকে ওঠার পর থেকে এখনো পর্যন্ত কোনো ক্রাইম হয়নি এ শহরে। অর্জুন বলল, এখন 6:45, রাত 12টা পর্যন্ত তারিখ বদলাবে না। জানি, কিন্তু আমার মন বলছে তেমন কিছু হবে না আজ। অবনীবাবু চোখ বন্ধ করলেন। এই সময় একটি ছেলে দরজায় এসে দাঁড়ালো। আসতে পারি? চোখ খুললেন অবনীবাবু। অবশ্যই। ছেলেটি ঘরে ঢুকল। জিন্সের ওপর হলুদ টি শার্ট, মাথার চুলে প্রায় কাঁধ পর্যন্ত স্টাইল করে রাখা। ছেলেটি বলল, আমার নাম কাজল মুখার্জি। কদমতলায় আমাদের একটা দোকান আছে। এর আগে আপনার সঙ্গে কয়েকবার কথা হয়েছিল। ছেলেটির মুখ ভর্তি সাজানো দাড়ি। আপনি একটা ফুটবল ক্লাবের সঙ্গে জড়িত? অবনীবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কিছুদিন আগে পাসপোর্টের জন্য দরখাস্ত করেছিলাম। ওরা বলেছে পুলিশের রিপোর্ট পেলে পাসপোর্ট ইস্যু করবে। রিপোর্টটা যদি দয়া করে পাঠান। ছেলেটি চেষ্টা করছিল ভদ্র গলায় কথা বলতে। বলার সময় দাঁড়িতে হাত বোলাচ্ছিল। আমার এখানে কোনো কাজ পেন্ডিং থাকে না কাজলবাবু। তবু আপনি যখন বলছেন তখন একটু অপেক্ষা করুন, আমি খোঁজ নিয়ে দেখছি। বেল বাজিয়ে সেপাইকে ডেকে অবনীবাবু হুকুম দিলেন পাসপোর্ট সংক্রান্ত এনকোয়ারির ফাইল আনতে। অর্জুন লক্ষ্য করছিল কাজল মুখার্জিকে। নামটা তার খুব চেনা চেনা লাগছিল। সে ফট করে জিজ্ঞেস করলো, কদমতলায় আপনাদের কিসের দোকান? কাজল জবাব দিল, সাইকেল রিপেয়ারিং এর। এবং তখনই মনে পড়ল তার, বিজন বিহারী বাবু তাহলে এরই কথা বলেছিলেন। বিজন বিহারীর নাতনি টুকুকে বিয়ে করতে চায় এই ছেলেটি। ইতিমধ্যে ফাইল এসে গেল। অবনীবাবু বিশেষ রিপোর্টটি খুঁটিয়ে দেখছিলেন। মুখ তুলে বললেন, কিন্তু কাজলবাবু, আপনি দরখাস্ত লিখেছেন স্কুল ফাইনাল পাস করেছেন, কিন্তু লেখেননি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার সময় নকল করার অভিযোগে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, তাই না? কাজল দাঁড়িয়েছিল, বলল, ফর্মে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি, আমার যা তাই লিখেছি, বাড়তি কিছু লিখিনি। অবনীবাবু মাথা নাড়লেন। সাব ইন্সপেক্টর লিখেছেন আপনি এর আগে 2টো মারামারিতে জড়িয়েছিলেন, তার একটাতে মার্ডার পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে আপনাকে ধরা হয়নি। একদম বাজে কথা। একটা ফুটবল সংক্রান্ত ব্যাপার, এবং আমি তখন শহরে ছিলাম না। দ্বিতীয়টা ইলেকশনের সময়, আমার কোনো ভূমিকা ছিল না। কাজল বলল, আপনি পাসপোর্টের জন্য চেষ্টা করছেন কেন? প্রথম কথা, যে কোনো নাগরিকের একটা পাসপোর্ট থাকা উচিত। দ্বিতীয়ত, আমি কয়েকদিনের জন্য বাংলাদেশ যেতে চাই। বাংলাদেশ কেন? অবনীবাবু ফাইলে কিছু লিখছিলেন। সেখানে কি আপনার কোনো আত্মীয় আছেন? বাংলাদেশের কোথায় যাবেন? ঢাকা এবং কালীগঞ্জে। ওখানে যাব বেড়াতে। আমার কোনো আত্মীয় ওখানে নেই, আমরা পশ্চিমবঙ্গের লোক, কাজল বলল। অবনীবাবু বললেন, আপনার কপাল খুব ভালো। কাজল বলল, আপনার কথা বুঝতে পারছি না। অবনীবাবু হাসলেন। আজ আমি কারো পেছনে শুধুই সন্দেহের বশে লাগবো না। আই ওয়ান্ট টু কিপ দ্য ডে ক্লিন। তবে দেখবেন এরপর যেন কোনো ঝামেলায় না জড়ান। কাজল ধন্যবাদ দিয়ে চলে গেল। চুপচাপ বসে এদের কথাবার্তা শুনে যাচ্ছিল অর্জুন। এবার বলল, অবনীবাবু, আপনার এলাকায় আজ কোনো অপরাধ হবে কি না জানি না, তবে আমি কাজ পেয়ে গেলাম। অবনীবাবু বললেন, তার মানে? আমি একটা টেলিফোন করতে পারি? অবশ্যই। এখন জলপাইগুড়িতে অপারেটরের মাধ্যমে কানেকশন চাইতে হয় না, একবারেই অর্জুন লাইন পেয়ে গেল। বিজন বিহারী বাবু রিসিভার তুলে বললেন, হ্যালো, কে বলছেন? আমি অর্জুন। হ্যাঁ, কিছু জানতে পারলে?
শুনুন, আমি আপনার কেসটা নেব বলে এখন ঠিক করলাম। তার মানে তুমি আমার ব্যাপারটা এতদিন ভাবোনি? না, কিন্তু এখন থেকে ভাবতে হবে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খুবই সরল ব্যাপার। আমি কেসটা নিচ্ছি। আপনি সমস্ত খরচ দেবেন তো? দেখো ভাই, কে চুরি করেছে তা যদি ধরতে পারো, তার জন্য যা পাবে তা নিশ্চয়ই ওসব জিনিস ওখান থেকে তুলে আমার কাছে নিয়ে এলে যা দেওয়া উচিত তার সমান হবে না। তুমি বুঝতেই পারছো। আপনি কালই ভবাকে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দিন। 1000? সে কি? এই টাকার হিসেব আপনাকে দেব। এত টাকা? বিজন বিহারী বাবু বিড়বিড় করলেন। আপনি নিশ্চয়ই আমাকে পকেটের টাকা খরচ করে তদন্ত করতে বলবেন না? তা তো নয়। বিজন বিহারী বাবু বললেন, বেশ, ভবা কাল যাবে। রিসিভার নামিয়ে রাখলো অর্জুন। অবনীবাবু হতভম্ব। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো, কাকে ফোন করলেন? বিজন বিহারী ঘোষ, এক্স টি প্ল্যান্টার। আচ্ছা, হঠাৎ কি কারণে তার কেস নিলেন? মনে হচ্ছে আগে রাজি হননি। অবনীবাবু কৌতূহলে ফেটে পড়ছিলেন। আগে ভেবেছিলাম কোনো রহস্য নেই, এখন মনে হচ্ছে আছে। এই কাজল মুখার্জিকে দেখার পর মনে হচ্ছে রহস্য আছে। এখন পর্যন্ত কোনো ক্রাইম হয়নি, কেন আর প্রশ্ন করছেন? অর্জুন উঠে দাঁড়ালো। অবনীবাবু বললেন, আপনার রিয়াকশন ইন্টারেস্টিং। অর্জুন বলল, আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে একটা ক্রাইমের সূত্রপাত হচ্ছে। একটু দেখা যাক, তারপর আপনাকে বলবো। অমল সোম বলতেন, হঠাৎ কোনো সূত্র পেয়ে সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ো না, নানাভাবে সেটাকে বিশ্লেষণ করো, সুযোগ থাকলে অপেক্ষা করো। অর্জুন তাই করবে বলে ঠিক করলো। কাজলকে থানায় ভালো করে দেখে তার পছন্দ হয়নি। ছেলেটার মধ্যে অদ্ভুত একটা শীতলতা আছে যা অর্জুনকে বিচলিত করছিল। সে সময় পেলেই বাইক নিয়ে কদমতলায় যায়। কাজলের সাইকেল কারখানা খুঁজে পেতে অসুবিধা হয়নি। সকাল বিকেলে সেখানে যে ধরনের চেহারার ছেলেরা কাজলের সঙ্গে আড্ডা মারে তাদের কোনো ভবিষ্যৎ ভাবনা নেই তা দেখেই বোঝা যায়। পোশাক দামি এবং যথেষ্ট উদ্ধত। সিনেমার আর্টিস্টের নকল করা চুল, হাতে বালা, এদের মধ্যে কাজল খুব স্বাভাবিক। অর্জুন ইচ্ছে করেই কাজলের দোকানে ঢোকেনি। সে ল্যাংড়া পাঁচুকে ধরল। লোকটা এককালে এই শহরের বিখ্যাত তালা খুলিয়েছিল। টাকা নিয়ে চোর ডাকাতদের এ ব্যাপারে সাহায্য করত সে। অর্জুন তাকে একটা সময় বাঁচিয়ে দিয়েছিল। ওকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল আর এইসব কাজ করবে না। এখন পর্যন্ত কথা রেখে চলেছে ল্যাংড়া পাঁচু। কদমতলায় লটারির টিকিট বিক্রি করেছে। কাজলের নাম শুনে পাঁচু একটু চুপসে গেল। কাজলটা হেভি মাস্তান। তাতে কি হলো? যদি জানতে পারে আমি টিকটিকি হয়েছি তাহলে মেরে হাড় ভেঙে দেবে। যতক্ষণ তুমি অন্যায় না করছো ততক্ষণ তোমার কোনো ভয় নেই। অবশ্য আপনার জন্য আমি সব করতে পারি। সব করতে হবে না, শুধু লক্ষ্য রাখবে ও রোজ দোকানে আসে কিনা, ব্যবসার বাইরে কারা কারা ওর দোকানে আসে, ও কোথাও যাচ্ছে কিনা। অর্জুন বুঝিয়ে বলল। বিজন বিহারী টাকাটা ভবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেই তার তাগাদা শুরু হয়ে গেছে। দিনে অন্তত একবার টেলিফোন করে প্রোগ্রেস রিপোর্ট চান। অর্জুন শুধু জিজ্ঞেস করেছিল, আপনি আপনার নাতনিকে কতখানি বিশ্বাস করেন? নাতনি? সে এর মধ্যে আসছে কোত্থেকে? বিরক্ত হলেন বিজন বিহারী। ওই বাড়িতে থাকে বলেই বলছি। পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করি তবে সে টুকু। ওর সব কথা আমাকে বলে। এটা ওর মা বাবার ধরন পায়নি বলে রক্ষে। কথা বাড়ায়নি অর্জুন। কাজলের ঢাকায় যাওয়াটা কাকতালি হতে পারে, কিন্তু সে থানায় গিয়ে অবনীবাবুকে পাসপোর্টের জন্য তদবিরের সময় কালীগঞ্জের নাম উল্লেখ করেছিল। কোনো আত্মীয় স্বজন যে দেশে নেই সেখানে বেড়াতে গেলে কালীগঞ্জের কথা আগে মাথায় আসতেই পারে না। যে ছেলে দোকানের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরে কাটায় সে হঠাৎ উদ্যোগী হয়ে একা বাংলাদেশে বেড়াতে যাবে এমনটা ভাবাও যায় না। কোনো বিশেষ মতলব ছাড়া ও দেশে যাচ্ছে না। আর এই মতলবটা ওকে জুগিয়েছে টুকু। অর্জুনের মনে হচ্ছিল টুকুই বিজন বিহারী বাবুর ব্যাগ থেকে খামটা সরিয়েছে। চিঠি পড়ার পর সে বুঝতে পেরেছে ওর গুরুত্ব। তারপর কাজলকে ব্যাপারটা বলেছে।
কাজল ধান্দাবাজ ছেলে, সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছে। গোয়ালন্দে পৌঁছতে গেলে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় বলেই অপেক্ষা করছে এখন। দিন পাঁচেক বাদে এক বিকেলে ল্যাংড়া পাঁচু এসে হাজির। কাজলদা নেই। নেই মানে? অর্জুন এইটাই আশা করছিল। গতকাল পিয়ন একটা রেজিস্ট্রি চিঠি নিয়ে এসেছিল, সেটা পেয়ে খুব খেপে গিয়েছিল কাজলদা। পুলিশকে গালাগাল করছিল। আমি পিয়নকে পরে আলাদা পেয়ে জিজ্ঞেস করছিলাম কি চিঠি এসেছে। পিয়ন বলল পাসপোর্ট অফিস থেকে এসেছে। অর্জুন খুব নিরাশ হলো। তার মানে পাসপোর্ট পাইনি? না। তাহলে গেল কোথায়? তা তো বলতে পারবো না। আজ বাড়ি থেকেই দোকানে আসেনি। এখানে আসার আগে আমি একবার ওর দোকানের কর্মচারীকে জিজ্ঞেস করেছিলাম, বলল দাদা বেড়াতে গেছে বাইরে। আর কোনো খবর আছে? না। ও হ্যাঁ, আজ দুপুরে একটি অল্প বয়সী মেয়ে দোকানে এসেছিল রিক্সায় চেপে। কিরকম দেখতে? খুব সুন্দরী। কর্মচারী হয়তো একই কথা বলেছে। শোনার পর দেখলাম মুখ শুকিয়ে গেল, তাড়াতাড়ি রিক্সায় উঠে পড়ল। এই মেয়েটিকে তুমি আগে দেখেছ? না, লক্ষ্য করিনি। গতকাল কাজল দোকান থেকে কখন বেরিয়েছিল? সন্ধ্যের একটু আগে। ওর বন্ধুরা এসে ওকে পায়নি। আমাদের হরির রিক্সায় চলে গিয়েছিল। দোকান বন্ধ করার সময়ও ফেরেনি। হরিকে কোথায় পাওয়া যাবে? কদমতলা স্ট্যান্ডে। অর্জুন 10টা টাকা ল্যাংড়া পাঁচুকে দিতে গেল, কিন্তু সে জিভ বের করে সরে দাঁড়ালো। হ্যাঁ, ছি 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 ছি, এত সামান্য কাজের জন্য পয়সা নেব? তা হয় না। অর্জুন থানায় টেলিফোন করলো। অবনীবাবু ছিলেন। কাজল মুখার্জিকে পাসপোর্ট পেতে দিলেন না শেষ পর্যন্ত? ও, খবর পেয়ে গেছেন? আমি না দেওয়া কে? পাসপোর্ট অফিসকে যা সত্যি তাই জানিয়ে দিয়েছিলাম। ওরা যদি না ইস্যু করেন তাহলে? আপনি ওকে বলেছিলেন ওর পাসপোর্ট যাতে হয় সেইভাবে রিপোর্ট দেবেন? ভেবেছিলাম, কিন্তু ওকে দেখার পর আপনাকে সিদ্ধান্ত নিতে দেখে বুঝলাম যা সত্যি তাই বিশদে লেখাই ভালো। অর্জুন টেলিফোন রেখে দিল। পাসপোর্ট না পেলে কাজল বাংলাদেশে যেতে পারছে না। তাহলে গেল কোথায়? সে সন্ধ্যের পর কদমতলায় এসে হরিকে ধরল। অল্প বয়সী ছেলে, অর্জুনকে চিনতে পারলো। বলল, পাঁচুদা আপনার কথা আমাকে বলেছে বাবু, কিন্তু আমি কখনো কোনো অন্যায় করিনি। তুমি অন্যায় করেছো কে বলল? পাঁচুদা বলছিল আপনার সঙ্গে পুলিশের সম্পর্ক আছে। তা একটু আছে, তবে তোমার কাছে এসেছি সম্পূর্ণ অন্য কারণে। তোমার সাহায্য চাই আমি। বলুন বাবু। অর্জুন দেখলো আশেপাশে দাঁড়ানো রিক্সাওয়ালারা কান খাড়া করে তাদের কথাবার্তা শুনছে, নেহাতি কৌতূহলী হয়ে। সে বলল, চলো তোমার রিক্সায় ওঠা যাক। অর্জুন সিটে বসতেই হরি কয়েক পা প্যাডেল করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে বাবু? পাঁচু কিছু বলেনি ও ব্যাপারে? না। গতকাল সন্ধ্যের সময় তুমি সাইকেল কারখানার কাজলকে নিয়ে কোথায় গিয়েছিলে? হরি আবার দাঁড়িয়ে পড়েছিল। পেছনে রিক্সাওয়ালা সাইকেল বেল বাজাচ্ছে। সে রাস্তার এক পাশে সরে এসে বলল, কাজল বাবু কোনো অন্যায় করেছে না? অর্জুন হাসল। আরে সে অন্যায় করতে যাবে কেন? কাজল বাবু এমনিতেই, তার উপর যার কাছে গিয়েছিল সেই লোকটা সুবিধের নয়। আপনি তার কাছে একা যাবেন না, ধান্দা ছাড়া কেউ ওর কাছে যায় না। আমি একা নই, তুমি লোকটার কাছে নিয়ে চলো। কোন পাড়ায় থাকে? সেন পাড়ায়। বলে হরি রিক্সা চালাতে লাগলো। ছেলেটা একটু বেশি কথা বলে, কিন্তু অনেক খবর রাখে বলে মনে হলো অর্জুনের। লোকটার নাম জানো? চলন্ত রিক্সায় বসে জিজ্ঞেস করলো অর্জুন। কাজল বাবু ওকে দাসবাবু বলে ডেকেছিল, রিক্সাওয়ালা জবাব দিল। তুমি কি কাজলকে ওখানে নামিয়ে দিয়ে চলে এসেছিলে? না, বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া পাওয়ার পর আমাকে দাঁড়াতে বলে কাজল বাবু। ভেতরে ঢুকে গিয়েছিলেন। কি কথা হলো জানি না। সেই সময় আরো দুজন লোক হটবটি নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। গুন্ডা ধরনের লোক, এখানে কখনো দেখিনি। তারপর 8 ঘন্টা পরে কাজলবাবু হাসি মুখে বেরিয়ে এলেন দাসবাবুর সঙ্গে। তিনি বললেন, আপনি এই শহরের ছেলে, পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, তবে টাকাটা। সঙ্গে সঙ্গে কাজলবাবু বললেন, রাত্রে যখন আসবো পুরো টাকাটাই পাবেন। আমি কাজলবাবুকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে ভাড়া নিয়ে চলে এসেছিলাম। রিক্সা তখন করলা নদীর ব্রিজে। এতে তোমার কি করে মনে হলো লোকটা সুবিধা নয়? বাবু দেখলেই বোঝা যায়। ঠিক আছে, তুমি আমার জন্য বাইরে অপেক্ষা করবে।
সেনপাড়ার একেবারে ভেতরে যে বাড়িটার সামনে রিক্সা থামালো হরি, সেটার চেহারা নিতান্তই মধ্যবিত্ত। রাস্তায় আলো জ্বলছে না। অর্জুন বলল, একটু লক্ষ্য করা যাক। হরি বলল, আজও ভটভটি ওখানে আছে বাবু। মিনিট 3 মধ্যে দৃশ্যের হেরফের না হওয়াতে অর্জুন নামল। বাড়ির সামনে কোনো গেট বা বেড়া নেই। মোটর বাইক রয়েছে দরজার গায়ে। সে ডাকল, দাসবাবু, দাসবাবু। একটু বাদে দরজা খুলে গেল। সিল্কের লুঙ্গি আর পাঞ্জাবি পরা এক প্রৌঢ় দরজা খুলে জিজ্ঞেস করলেন, বলুন। অর্জুন জিজ্ঞেস করল, আপনি কি দাসবাবু? হ্যাঁ। একটু কথা আছে। দাঁড়ান। ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। তাহলে তুমি চলে যাও। ওদের বলো যা কথা ছিল তাই দেওয়া হচ্ছে। এরপর এরকম হলে আমরা অর্ডার বদলাবো। ভদ্রলোকের কথা শেষ হওয়া মাত্র একটি চামড়ার জ্যাকেট পরা লোক মাথা নেড়ে বেরিয়ে গিয়ে বাইকে উঠলেন। সে স্টার্ট নিয়ে চলে যাওয়ার পর দাসবাবু বললেন, আসুন। বাইরের ঘরটি অতি সাধারণ। 4টি বেতের চেয়ার এবং টেবিল, যা জলপাইগুড়ির ফুটপাতে বিক্রি হয় সস্তায়। তাই পাতা। তারই একটাতে বসলো অর্জুন, সামনে দাসবাবু। দাসবাবু জিজ্ঞেস করলেন, বলুন কি করতে পারি? অর্জুন বুঝতে পারছিল না সে ভুল করেছে কিনা। তার হাতে কোনো প্রমাণ নেই, শুধুই অনুমানের উপর ভিত্তি করে সাহসী হোক। সে খুব সিরিয়াস গলায় বলল, বাংলাদেশে যেতে চাই। জান না আমি কি করতে পারি? আমার পাসপোর্ট নেই, ভিসা পাবো না, এত তাড়াতাড়ি পাসপোর্ট পাবো না। আমার কথা আপনাকে কে বলল? আমার এক বন্ধু, কাজল। কাজল বাবু আপনার বন্ধু? হ্যাঁ, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। অর্জুন বলল, ওরও বাংলাদেশ যাওয়ার কথা। আজ সকাল থেকে ব্যাটার দেখা পাচ্ছি না। আপনি কোন পাড়ায় থাকেন? কদমতলায়। কি করেন? একদম বেকার। সেই জন্য ওখানে যেতে চাই, যদি কিছু হয়। আত্মীয় স্বজন আছে? তা আছে, কালীগঞ্জে। কালীগঞ্জ মানে? বাংলাদেশের একটা গ্রাম। কাজলবাবুর আত্মীয় থাকেন সেখানে। দেখুন মশাই, আমি আপনাকে চিনি না, এখনই কোনো কথা বলবো না। আপনি নিশ্চয়ই জানেন এভাবে বর্ডার পেরিয়ে যাওয়া বেআইনি। জেল হতে পারে ধরা পড়লে। ওখানেও পুলিশ জেরা করলে বিপদে পড়বেন। আমি খরচা করতে রাজি আছি। দেখুন, আমি এত খুচরো কাজ করি না, তার জন্য অন্য লোক আছে। কাজল বলেছিল আপনি সব দায়িত্ব নেবেন। কাজলের রেফারেন্স আলাদা। আপনি কাল আসবেন এই সময়। কি নাম জানো? অর্জুন। সে উঠে দাঁড়ালো, নমস্কার করলো। দাসবাবু বললেন, কদমতলায় নিশ্চয়ই অনেকে আপনাকে চিনবে। আসলে আমি কোনো ঝুঁকি নিতে চাই না, দিনকাল খারাপ। কত টাকা লাগবে ঢাকায় পৌঁছতে? বললুম তো আগামীকাল কথা হবে। অর্জুন মাথা নেড়ে বেরিয়ে এসে রিক্সায় উঠে চাপা গলায় বলল, থানায় চলো। হাসি মুখে অবনীবাবু জিজ্ঞেস করলেন, রাগ কমেছে? অর্জুন সেটা এড়িয়ে জিজ্ঞেস করলো, আপনার কোনো আইডিয়া আছে মাঝরাত্রে জলপাইগুড়ি থেকে রওনা হয়ে বর্ডার পেরিয়ে গোয়ালন্দে পৌঁছতে কিরকম সময় লাগবে? না, কে যাবে? গিয়েছে, যাকে আপনি পাসপোর্ট দিতে দেননি সে চলে গেছে। অবনীবাবু বললেন, সে কি, উইদাউট পাসপোর্ট? হ্যাঁ, এটা তো ক্রাইম। ধরতে পারলে? আপনি জানলেন কি করে? যে লোকটি টাকা দিয়ে বর্ডার পারাপার করায় তাকে মিট করে এলাম। এই শহরে? জল শক্ত হলো অবনীবাবুর। আগে হ্যাঁ, তবে এটা তার খুচরো ব্যাপার। অন্য কিছু আছে যা মনে হয় সলিড। নামটা বলুন। প্রমাণ ছাড়া ধরে কোনো লাভ নেই। অর্জুন বলল, সেনপাড়ায় দাসবাবু নামে এক প্রৌঢ় ভদ্রলোক থাকেন। বাড়ির সামনে সন্ধ্যাবেলায় মোটর বাইক পার্ক করা থাকে, নজর রাখুন। সেই রকম সময় বাইকে যারা আসে তাদের সমেত ধরুন। অর্জুন উঠল। উঠছেন কোথায়? হাতে সময় নেই, গোছগাছ করতে হবে। একটা টেলিফোন করতে পারি? নিশ্চয়ই। অর্জুন ডায়াল করল। বিজন বিহারী বাবু আছেন? অর্জুন বলছি, আমি কলকাতায় যাচ্ছি। ওখান থেকে ভিসা নিয়ে বাংলাদেশ ফিরে এসে দেখা করব। যাক, এতদিনে। কিন্তু চিঠিটা? আপনার ঠাকুরদার চিঠি যার কাছে আছে সে এখন বাংলাদেশের পথে। তার মানে কে সে? বিজন বিহারী উত্তেজিত। অর্জুন জবাব না দিয়ে রিসিভার নামিয়ে রাখল।
তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।